হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল His247 এর মধ্যে। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব বিহার পলিটিক্স নিয়ে। বিহারে খেলা ঘুরে গিয়েছে। বিজেপির সমস্যা দিন, দিন বাড়ছে। ২০২৫ ২০২৫ এ বিজেপি কিন্তু পুরোপুরিভাবে বিহার কব্জা করতে যাচ্ছে। কিভাবে কব্জা করতে যাচ্ছে সেই দিকে আমরা নজর রাখবো। বর্তমানে বিহারের পরিস্থিতি কেমন? বিহারে ২ টো বড়, বড় পার্টি রয়েছে। একটা রয়েছে নীতিশ কুমারের। আরেকটা রয়েছে লালু প্রসাদ যাদবের। খুব সুন্দর। একটা জেডিইউ, একটা আরজেডি। এই নীতিশ কুমার যে রয়েছে একসময় লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ ছিল। সেখান থেকে দল থেকে বেরিয়ে গিয়ে কি হয়েছে? সেখানে জেডিইউ স্থাপন করেছে। জনতা দল ইউনাইটেড। আর একটা হচ্ছে আরজেডি, রাষ্ট্রীয় বেসিক্যালি রাষ্ট্রীয় জনতা ইউনাইটেড, এরকম জনতা দল ইউনাইটেড এরকম কোনো নাম রয়েছে আরজেডি। আর একটা জেডিইউ। প্রশান্ত কিশোর এবারে এন্ট্রি পেয়েছে। প্রশান্ত কিশোর নিজের কিন্তু নতুন দল গঠন করেছে। তার নাম দিচ্ছে জনস্বরাজ। এবং ৪ টা জায়গায় মনে হচ্ছে হয়তো ৪ জায়গা থেকে যারা নেতা ছিল বিধানসভার তারা হচ্ছে বিধায়ক, তারা হচ্ছে এবার সাংসদ হয়েছে। সুতরাং ৪ টা জায়গা থেকে কিন্তু এখন নতুনভাবে উপনির্বাচন হবে। সেই জায়গাতে প্রশান্ত কিশোর বলছে যে তাদের ক্যান্ডিডেট নামবে। ওকে। এরপর ২০২৫ এ মুখ্যমন্ত্রী ইলেকশন রয়েছে এবং প্রশান্ত কিশোর পুরোপুরিভাবে খেলতে শুরু করে দিয়েছে। এবার প্রশান্ত কিশোর খাবে কাকে? ওকে, খাবে কাকে? এটা হচ্ছে মেইন খেলা। মেইন খেলা হচ্ছে প্রশান্ত কিশোর খাবে কাকে? কারণ প্রশান্ত কিশোর যে এত চিল্লাল্লা করছে, হয় তার পিছনে পলিটিক্যাল ফান্ডিং তো রয়েছেই। ওকে। আর খেলাটা কোথায় করতে চাচ্ছে? খেলাটা এই জায়গায় করতে চাচ্ছে বিজেপির একটা পুরোপুরিভাবে প্লাস পয়েন্টে গেম খেলতে চাচ্ছে। কেন গেম খেলতে চাচ্ছে? সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখুন, মেইন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে লালু প্রসাদ বর্তমানে যদি সিট সংখ্যা দেখতে পারেন কতগুলো বিধায়ক রয়েছে কার কাছে? সবচেয়ে বেশি বিধায়ক রয়েছে কিন্তু আরজেডির কাছে। অর্থাৎ লালু প্রসাদ যাদবের যে পার্টি রয়েছে, তেজস্বী যাদব বর্তমানে সেখানকার মানে সবচেয়ে উপরের নেতা। তো তার কাছে কিন্তু সবচেয়ে বেশি বিধায়ক রয়েছে। সেকেন্ডে রয়েছে নীতিশ কুমার, থার্ড এ রয়েছে বিজেপি। ওকে। বিজেপি সেকেন্ডে রয়েছে, থার্ড এ নীতিশ কুমার রয়েছে। নীতিশ কুমারের সবচেয়ে কম বিধায়ক রয়েছে। সেখান থেকে দাঁড়িয়েও কিন্তু নীতিশ কুমার আজকে মুখ্যমন্ত্রী। মানে বুঝতে পারছেন তো? মেইন খেলাটা এখানে হয় যে বিজেপি নিজের পুরোপুরিভাবে ক্ষমতায় আসতে পারবে না। আর আরজেডিও পুরোপুরিভাবে ক্ষমতায় আসতে পারবে না যদি নীতিশ কুমার সাথ না দেয়। মানে নীতিশ কুমার যারই সাথ দিবেন, যদি বিজেপির সাথ দেয় তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। নীতিশ কুমার এবং বিজেপি দুজনে মিলে কি করবে? সরকার গঠন করবে। আর নীতিশ কুমার যদি লালু প্রসাদ যাদবের যদি হাত ধরে নেয়, সেক্ষেত্রে সে চাচা ভাতিজা যেরকম খেলা হবে, সেক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব দুজনে মিলে সরকার গঠন করতে পারে। লাস্ট সরকার আমরা দেখেছি এই পাশ মানে পাল্টু রাম হয়ে গিয়েছে নীতিশ কুমার। রাজস্থানে একজন ছিল, মানে নেতা ছিল যে পাল্টু রাম, যে একদিনে ৩ না ৪ বার হচ্ছে এই দল থেকে ওই দল, এই দল থেকে ওই দল, এই দল থেকে ওই দল করেছিল। সেজন্য তার নাম পাল্টু রাম দিয়ে হয়েছিল। তো তার নাম রাম ছিল, ওর জন্য তাকে বলা হতো পাল্টু রাম। আর আমাদের নীতিশ কুমার, ইনাকেও পাল্টু রাম বলা হয়। এবার খেলাটা ঘুরে গিয়েছে। খেলাটা এইজন্য ঘুরে গিয়েছে, বিজেপি বারবার লক্ষ্য করছে যে আমরা সরকারে আসতে পারছি না। কেন সরকারে আসতে পারছি না? প্রথম কথা হচ্ছে নীতিশ কুমারের জন্য। নীতিশ কুমার বারবার এমন একটা জায়গায় তার ভোটটা আটকে যাচ্ছে পুরোপুরিভাবে, যে পিছড়া, অতি পিছড়া কিংবা হচ্ছে মুসলিম ভোটটা যে রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নীতিশ কুমার পেয়ে থাকে। ওকে, জাতপাতের রাজনীতি আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খেলাটা ঘুরে গিয়েছে। খেলাটা এই জন্য ঘুরে গেছে, প্রশান্ত কিশোরকে এবার নিয়ে আসা হয়েছে পুরোপুরিভাবে নীতিশ কুমারের ভোট কাটার জন্য। ওকে, পুরোপুরিভাবে ভোট কাটতে হবে। এবার ভোট কেটে কিন্তু পুরোপুরিভাবে বিহারের জনগণ কিন্তু একজনকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। কারণ তারা লালু প্রসাদ যাদবকেও চান্স দিয়েছে। লালু প্রসাদ যাদব এমন কাজ করে রেখেছে, জনগণ এখন তাকে বিশ্বাস করতে পারে না। নীতিশ কুমার যে রয়েছে, নীতিশ কুমারকেও চান্স চান্স দেওয়া হয়েছে। তাকে সুশাসন বাবু বলা হতো। যখন তিনি ১ম মুখ্যমন্ত্রী হিসেবে এসেছেন, সেক্ষেত্রে কিন্তু তিনি প্রচুর পরিমাণে কাজ করেছেন। ওজন্য তাকে সুশাসন বাবু বলা হতো। তারপরে তিনি যে এত ভ্রষ্টাচার, এত ভ্রষ্টাচার, এত ভ্রষ্টাচার বিহারে তৈরি করে ফেলেছে যে বিহারের কথা মানে বলার মতো নেই। সবচেয়ে মানে নিচের দিক থেকে যদি গণনা করা হয়, সেক্ষেত্রে বিহারের নাম কিন্তু সবার ১ম এ আসবে। মানে সবচেয়ে খারাপ রাজ্য যাকে বলা হয়। এবার প্রশান্ত কিশোরের এন্ট্রি হয়েছে। প্রশান্ত কিশোর নিজের একটা পার্টি বানিয়েছে জনস্বরাজ। তার বক্তব্য হচ্ছে নীতিশ কুমারকে মেইন টার্গেট করা। সবকিছুতে তিনি নীতিশ কুমারকে টার্গেট করছে। তার মানে উনার মেইন টার্গেট হচ্ছে নীতিশ কুমার। নীতিশ কুমার বর্তমানে বিহারের মধ্যে কিন্তু শরাব বন্ধ করে রেখেছে। অর্থাৎ মদের যে বেচা-কিনা রয়েছে সেটা বন্ধ করে রেখেছে। আর বিহার যেহেতু সবচেয়ে ক্রাইম এর জায়গা, সুতরাং সেখানে মদ তো বিক্রি হবে। এবার মদ বিক্রি হয় পুলিশ থানাতে। বুঝতে পারছেন তো? এমন বলা হয়, এটা আমি কথা বলছি না। সেটা হচ্ছে বেসিক্যালি মিডিয়ার কথা, যে সেখানকার জনগণের কথা, যে মদ বিক্রি হয়, পুলিশই মদ বিক্রি করে। কারণ মদ তো পুলিশ ছাড়া বিক্রি করতে পারবে না। করলে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। সুতরাং মদ পুলিশই বিক্রি করে। এবারে প্রশান্ত কিশোরের এন্ট্রি হয়েছে। প্রশান্ত কিশোর বলেছে আমি সরকারে আসার সঙ্গে, সঙ্গে কি করব? মদের উপর থেকে ট্যাক্স মানে ব্যান্ড যেটা আছে, ট্যাক্স না ব্যান্ড, সেই ব্যান্ডটাকে হটিয়ে দিব। এবং পুরোপুরিভাবে যে সে মদের থেকে যে টাকাটা আসবে, ট্যাক্সের টাকাটা আসবে, সেই ট্যাক্সের টাকাটা আমরা সরকারের খাতাতে যোগ করব না। সেটা আমরা শিক্ষাতে ইউজ করব, শিক্ষাতে ইউজ করব। শিক্ষাতে কত টাকা দরকার? প্রশান্ত কিশোরের হিসাব মতো ৫,০০,০০,০০,০০,০০০ টাকা কিন্তু বর্তমানে দরকার শিক্ষার ক্ষেত্রে বিহারের মধ্যে। তো বলা হচ্ছে যে সে যে মদের যে টাকা আছে, মদের থেকে প্রতি বছর ২০,০০০,০০,০০,০০,০০০ টাকা আসে।
বলা হচ্ছে আগামী ১০-১৫ বছরের মধ্যে কি করবে? এমনভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে শিক্ষার, সেক্ষেত্রে কিন্তু মানে এগুলা গল্প আমরা আগেও শুনেছি। লালু প্রসাদ যাদবের সময় শুনেছি, নীতিশ কুমারের সময় শুনেছি। এখনো পর্যন্ত কিছু হতে পারেনি। এরকম হয়তো প্রশান্ত কিশোর বলছে। কারণ প্রশান্ত কিশোরের কথাতে আমার বিশ্বাস আছে। এইজন্য বিশ্বাস আছে তিনি শিক্ষিত মানুষ, শিক্ষিত নীতিশ কুমারও। কিন্তু তিনি ঐরকম কাজ করতে পারেনি। তো ওকে প্রশান্ত কিশোর যে সরকারে আসতে চাচ্ছে। এবার প্রশান্ত কিশোর ভোটটা খাবে কার? প্রশান্ত কিশোর ভোট খাবে বেসিক্যালি নীতিশ কুমারের। নীতিশ কুমারের যে ভোটটা রয়েছে সেই ভোটটা তিনি খাওয়ার জন্য রেডি। আর আরজেডির কিছু ভোট খাবে। কারণ আরজেডি কিছু জাতি রয়েছে যারা আরজেডিকে ভোট দেয়। সে ভোট সেখান থেকে কিছু ভোট খাবে এবং ভোট খায় কিন্তু পুরোপুরিভাবে একটা শক্তিশালী জায়গায় কে দাঁড়াবে? শক্তিশালী জায়গায় দাঁড়াবে প্রশান্ত কিশোর। এবং ভবিষ্যতে দেখা যাবে যে বিজেপির সাথে প্রশান্ত কিশোর কিন্তু জোট করে কিন্তু সরকার গঠন করছে। কারণ প্রশান্ত কিশোর যে হারে কিন্তু নীতিশ কুমারকে অ্যাটাক করার চেষ্টা করছে, অ্যাটাক করছে, মানে তার মেইন টার্গেট নীতিশ কুমার। নীতিশ কুমার যে ভোট ব্যাংকটা রয়েছে সেই ভোট ব্যাংকটা ভাঙা। কারণ এই ভোট ব্যাংকটার জন্যই কিন্তু নীতিশ কুমার সবচেয়ে কম বিধায়ক পেয়েও কিন্তু সবচেয়ে এখন পাওয়ারফুল পোস্টের মধ্যে রয়েছে। তিনি মুখ্যমন্ত্রী এখন। মানে বুঝতে পারছেন তো খেলাটা কতটা ঘুরিয়েছে? এবং বিজেপিও পুরোপুরিভাবে খেলছে। বিজেপিও আশায় রয়েছে কি খেলছে? কারণ বিজেপির কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বিহারের মধ্যে কিন্তু এন্ট্রিটা মানে অতটা আমরা লক্ষ্য করতে পারছি না। মানে মিডিয়াতে অতটা আসছে না। কারণ বিজেপি পিছন থেকে খেলতে পছন্দ করছে। বিজেপি এবার পিছন থেকে খেলে কতটা খেলতে পারবে সেটাই কিন্তু আমাদের কাছে দেখার বিষয়। এর জায়গায় এসে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। কারণ বর্তমানে বলা হচ্ছে যে বিহারের মধ্যে সবচেয়ে যুব নেতা হচ্ছে তেজস্বী যাদব। এখন সেই জায়গায় কিন্তু ঢুকে পড়েছে একজন অন্যজন। মানে তার নাম হচ্ছে প্রশান্ত কিশোর। আর প্রশান্ত কিশোরের এক্সপেরিয়েন্স বেশি। তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কাজ করেছেন এবং বিভিন্ন রাজ্যকে জিতিয়েছেন। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মমতা ব্যানার্জিকে জিতানোর ক্ষেত্রে কিন্তু প্রশান্ত কিশোরের ভূমিকা অনেক বেশি ছিল। সেখানে মমতা ব্যানার্জির যে পায়ে চোট পাওয়া, খেলা হবে থেকে শুরু করে মহিলাদের জন্য কাজকর্ম মানে ২০০ পার করে দিয়েছেন। খেলা মানে একেবারে পুরো খেলা জমে ক্ষীর এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুরো খেলাটা যখন ঘুরে দিয়েছে এবং প্রশান্ত কিশোরের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফেভার রয়েছে। প্রশান্ত কিশোর যেখানে জগমোহন রেড্ডি হোক, নরেন্দ্র মোদির সাথে গুজরাটি ইলেকশন হোক, তৃণমূলের সাথে বর্তমানের ইলেকশন আমাদের যে পশ্চিমবঙ্গের ইলেকশন হয়েছিল ২০২১ সালের কাছাকাছি সেই সময়কার ইলেকশন হোক, ওকে পুরোপুরিভাবে কিন্তু এখন সাপোর্টে রয়েছে এবং প্রশান্ত কিশোর পুরোপুরিভাবে খেলতে নেমে গিয়েছে। প্রশান্ত কিশোর এবার খাবে কাকে, কিভাবে খেলবে এবং ভবিষ্যতে বিহারের অবস্থা কিরকম হবে সেটার দিকে নজর রাখতে হবে। প্রশান্ত কিশোরের মেইন দাবি আমরা কিন্তু সারাবের উপর থেকে কি করবে? মদের উপর থেকে সবকিছু হাটিয়ে দিবে। ব্যান-ট্যান যা আছে সব হাটিয়ে দিবে এবং সেখান থেকে ট্যাক্সের লাগিয়ে ট্যাক্সের যে টাকাটা বেরোবে সেটা শিক্ষা ক্ষেত্রে ইউজ করবে। মানে এরকম বাধা-টাধা করেছে, এরকম বাধা আমরা আগেও শুনেছি। কিন্তু প্রশান্ত কিশোর কি করতে পারবে জিনিসটা? সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আর আমরাও কিন্তু সেই বিষয়টা দেখব যে খেলাটা কতটা দূর ঘুরে লালু প্রসাদ যাদব যিনি মানে যায় অবস্থা চারা ঘোটালা থেকে শুরু করে পুরো ৮০০-৯০০ কোটি টাকার কিন্তু চারা ঘোটালা চারা খেয়ে ফেলেছে। তো একসময় আপনারা লালু প্রসাদ যাদবের মানে কাহিনী শুনবেন। YouTube এ যদি কেউ বলে থাকে YouTube এ অনেক ভিডিও আছে সেখানে আপনারা শুনবেন ঘটনা। সেই ১৯৯৬ সালের থেকে খেলা চলছে। চারা ঘোটালা, চারা ঘোটালা, চারা ঘোটালা। জেলেও গেল। তারপরে আসলো কিডনির চেঞ্জ করলো। তার কিডনির প্রবলেম ছিল। কিডনি চেঞ্জ করলো। এখনো বেঁচে আছে লালু প্রসাদ যাদব। এখন তেজস্বী যাদব খেলা শুরু করছে। আর তেজস্বী যাদবের মধ্যে মনে একটা খুঁতখুঁত ভাব রয়েছে। এর জন্য খুঁতখুঁত ভাব রয়েছে তেজস্বী যাদব অন্য কাউকে বিহারের মাটিতে দেখতে চায় না। সেটা কানাইয়া কুমার হোক, কানাইয়া কুমার বিহারের ছেলে। দিল্লি থেকে ভোটে লড়ছে। ওকে সেই কানাইয়া কুমার হোক কিংবা সেটা হচ্ছে প্রশান্ত কিশোর হোক। কাউকে মানে তিনি আগাতে দিবেন না। বিহারে আরেকজনের খেলা কিন্তু আমি কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে চিরাগ পাসওয়ান। রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান যে হচ্ছে নরেন্দ্র মোদীর হনুমান নিজেকে বলে থাকে। তারও কিন্তু জায়গা রয়েছে। এবার কিন্তু বিজেপি খেলতে চাচ্ছে যে চিরাগ পাসওয়ানকে সাথে নিবো, প্রশান্ত কিশোরকে সাথে নিবো এবং বিজেপির সাথে হবে। হয়ে কিন্তু পুরো খেলাটা একবারে জমে ক্ষীর হয়ে দাঁড়াবে। তো ভবিষ্যতে কি হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো, আপনারাও লক্ষ্য রাখবেন। আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে আসলাম যে বিজেপির অবস্থা খারাপ রয়েছে। ওকে? বিজেপি পুরোপুরিভাবে কোন জায়গাতে কিন্তু সরকারে আসতে পারছে না। বিজেপি বিহারের মধ্যে নিজের সরকার গঠন করতে পারবে না। হয়তো জোট করে সরকার গঠন করবে কিংবা প্রশান্ত কিশোর তো নিজে বলতেছে আমাদের প্রায় ১৩৫-৪০ টার কাছাকাছি সিট লাগবে। এর কম পাইলে আমাদের এটা খারাপ হয়ে যাবে। আমাদের মানে এটা অসম্মানের ব্যাপার যে আমরা হেরে গেছি। অনেকে বলতে পারেন যে আমরা ১ম বার ভোটে জিতে ৫০, ৬০, ৭০, ৮০ টার কাছাকাছি বিধায়ক পেয়েছি। কিন্তু এরকম হবে না। পুরোপুরি ২৭৮ টার কাছাকাছি হয়তো সিট আছে। পুরো সিটে কিন্তু লড়তে চাচ্ছে প্রশান্ত কিশোর। কি হবে কি না হবে সে বিষয়ে দেখব। কিন্তু নীতিশ কুমার ছাড়বে না। নীতিশ কুমার এত বছর ধরে সিংহাসন আঁকড়ে বসে রয়েছে। সিংহাসন কিন্তু ছাড়বে না নীতিশ কুমার। নীতিশ কুমার যে পুরোপুরিভাবে নরেন্দ্র মোদীকে নিজের বাগে নিয়ে নিয়েছে। সকলে ভাবছিল যে নীতিশ কুমার কিন্তু মরে যাচ্ছে। নীতিশ কুমার শেষ, তার পলিটিক্যাল ক্যারিয়ার মরে গেছে। তো সেখানে দাঁড়িয়ে ২০২৪ এ যখন ভোট ঘুরতে মানে ৫০,০০০ কোটি টাকা তো নিয়ে নিয়েছে। ৪৮,০০০ কোটি টাকা নিয়ে নিয়েছে ভোট হতে হতেই। তো ভবিষ্যতে কি হয় সেটা জিনিসকে আমরা লক্ষ্য রাখবো। আপনারাও লক্ষ্য রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। আপনাদের পরিবারের সাথে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।